আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা। এই ভিডিওতে তোমাদের মধ্যে যারা বায়োলজি প্রথম পত্রের 12টি অধ্যায় সম্পূর্ণভাবে শেষ করো নাই কিন্তু এইচএসসি এক্সামের সিকিউতে ভালো একটা নাম্বার তুলতে চাও, অর্থাৎ 40 থেকে 50-এর ভিতর কি ভালো একটা A+ নাম্বার যাতে আসে সিকিউতে, ওই পরিমাণ নাম্বার তুলতে চাও, তো আজকে তাদের জন্য কি এই ভিডিওটি। তো তোমরা তোমাদের বায়োলজি প্রথম পত্রের মোট কি 12টা অধ্যায় রয়েছে, তার মধ্যে কোষ ও কোষের গঠন থেকে শুরু করে একদম সর্বশেষ অধ্যায়ে জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ পর্যন্ত। ওকে, তো ভাইয়া তোমাদের এখানে এই 12টি অধ্যায়ের মধ্যে এমন 7টি অধ্যায় পড়তে বলবো যে 7টি অধ্যায় পড়লে তোমার অ্যাটলিস্ট 5 থেকে কি 6টি সিকিউ আসবে, অ্যাটলিস্ট 5টি তো আসবেই। তোমার যদি লাক ভালো থাকে তাহলে 6টি আসবে। ওকে, তো এই ভিডিওতে ভাই তোমাদের এই 7টি অধ্যায় কি বলে দিবে এবং এই 7টি অধ্যায় গুরুত্বপূর্ণ টপিকগুলো কি বলে দিবে। ওকে, তো শুরু করি। প্রথম অধ্যায় হচ্ছে কোষ ও কোষের গঠন। ঠিক আছে, এই অধ্যায় থেকে একটা সিকিউ আসবেই আসবে। ওকে, মানে এটা দুনিয়া উল্টে গেলে এই অধ্যায় থেকে সিকিউ মিস হবে না। তারপর আরেকটা অধ্যায় হচ্ছে কোষ ও কোষ বিভাজন। ওকে, কোষ বিভাজন, সরি। তো কোষ বিভাজন সে আমরা ক্লাস 8 থেকে পড়তেছি। তো বর্তমানে ইন্টারে শুধু মিওসিস 1 এবং মিওসিস 2 কি দুইটা ধাপ যুক্ত হয়েছে। ওকে, তো 3 নম্বর অধ্যায়টা হচ্ছে অণুজীব। ঠিক আছে, আমরা তো এটা মানে প্রথম পথে অন্যতম একটা কি গুরুত্বপূর্ণ অধ্যায়, এখান থেকে একটা সিকিউ আসবে আসবে, এটা ওই কোষ ও কোষের গঠন ওই অধ্যায়ের মতো কি সেম গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো তার পরবর্তী অধ্যায়টা হচ্ছে নগ্নবীজি ও আবৃত্তিবীজি উদ্ভিদ এবং টিস্যু ও টিস্যুতন্ত্র উদ্ভিদের শারীরতত্ত্ব। ওকে, এই অধ্যায় তো আমরা জানি বিশাল একটা বড় অধ্যায় এবং এই অধ্যায় থেকে একটি সিকিউ তো আসে। শর্ট সিলেবাসের সময় 2টা সিকিউ আসতো, এখন একটি সিকিউ আসবে যেহেতু ফুল সিলেবাস। ওকে, আর সর্বশেষ অধ্যায় হচ্ছে জীব প্রযুক্তি। এই 7টি অধ্যায় পড়লে তোমার অ্যাটলিস্ট কমপক্ষে 5টি সিকিউ একদম তুমি কি কমন ইজিলি পেয়েছে, বা যদি লাক ভালো থাকে তাহলে হয়তো আরও একটি বাড়তি পেতে পারে। ওকে, আচ্ছা, তো তার মধ্যে কোষ ও কোষের গঠন, অণুজীব এবং উদ্ভিদের শারীরতত্ত্ব, এই 3টি অধ্যায় থেকে 3টি সিকিউ তুমি একদম মাস্ট এটা লিখে রাখো, একদম এটা বুলেট মিস হইলেও এই 3টি অধ্যায় থেকে 3টি সিকিউ কি মিস হবে না। ওকে, তো আমরা এবার এই 7টি অধ্যায় গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদেরকে বলে দিব যাতে কি তোমাদের প্রস্তুতি নিতে একটু সহজ হয়। ওকে, তো চলো। আচ্ছা, তো প্রথমে হচ্ছে কোষ ও কোষের গঠন। ওকে, তো কোষ ও কোষের গঠন অর্থাৎ গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো ফ্লুইড মোজাইক মডেল। ওকে, এটা মানে তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে দেখবে এই টপিক থেকে অনেক সিকিউ আসছে। ওকে, তারপরে হচ্ছে যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলো থেকে প্রতি বছর কি বোর্ড সৃজনশীল আসছে। আচ্ছা, তারপর হচ্ছে ডিএনএ আরএনএ বৈশিষ্ট্য গঠন। ঠিক আছে, এর বিভিন্ন প্রকারভেদগুলো আছে, এগুলো দেখে যাবে। ওকে, তারপর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম ও ক্রোমোজোমের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে এবং এগুলো কিন্তু ব্যাখ্যা করার সময় চিত্র দিতে হবে এবং চিত্র না দিলে কি ফুল নাম্বার দেবেন। এবং বায়োলজিতে কি তুমি লেখা যায় বর্ণনা বা ব্যাখ্যা যাই লেখো না কেন, তুমি যে চিত্রটা দিয়ে দাও তাহলে কি তোমার নাম্বারটাকে ফুল নাম্বার পাওয়ার পসিবিলিটি কি অনেক অনেক বেড়ে যাবে। আচ্ছা, তো তার পরবর্তী অধ্যায়টা হচ্ছে কোষ বিভাজন। ওকে, কোষ বিভাজনের প্রথম টপিকটা হচ্ছে কোষচক্র, যদিও এটা ওই রকম গুরুত্বপূর্ণ না, তারপর এটা দেখে যায় আর কি। ঠিক আছে, আচ্ছা, যেহেতু 3টা ধাপ আছে এর অনেক সময় এর কি ব্যাখ্যাটাকেও আসতে পারে বা এই ধাপগুলো বলানো আসতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে মাইটোসিসের ধাপগুলো আছে, আমরা সে ক্লাসের থেকে পড়ে আসছে। ঠিক আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ। ঠিক আছে, যে মেটাফেজ যে ধাপগুলো আছে ওগুলো কি পড়ে নিবে। ওকে, এবং ওই ধাপগুলো হচ্ছে মাইটোসিসের যে গুরুত্বগুলো। ওকে, গুরুত্ব কিন্তু আসতে পারে 4 নাম্বার সৃজনশীলে, গরুর গোড়ার গ বা 4 নাম্বার আসতে পারে। তারপরে হচ্ছে মাইসিস 1 এর প্রোফেজ 1 এর ধাপসমূহ, যেমন প্যাকাইটিন, জাইগোটিন, ডিফ্লুটিন। ঠিক আছে, এই ধাপের যে 5টা ধাপ আছে না, ওই 5টা ধাপ এগুলো থেকে আসবেই আসবে। ওকে, এবং 4 নাম্বার হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার কি ওদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি টপিকগুলোর একটা। ক্রসিং ওভার থেকে তুমি যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো দেখবে ওখানে কি অনেক কি সৃজনশীল আসছে। ওকে, আচ্ছা, আমাদের নেক্সট অধ্যায় হচ্ছে কি অণুজীব। এই অধ্যায় থেকে কি এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা কি সিকিউ আসবে। তো অণুজীবের গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো ভাইরাসের জড় এবং জীবীয় বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা, যা ভাইরাসের যে জল এবং জীবের বৈশিষ্ট্যগুলোকে ব্যাখ্যা করতে বলবে বা ওদের মধ্যে কি তুলনামূলক আলোচনা করতে দিবে। তারপরে হচ্ছে ভাইরাসের যে টিটুফাস ভাইরাসের যে গঠন এবং এটা কিন্তু চিত্র আঁকা লাগবে। ওকে, তারপরে এবার ভাইরাসের যে লাইটিক চক্র এবং লাইসোজনিক চক্র, এই দুইটা চক্র কিন্তু ব্যাখ্যা করতে ব্যাখ্যা আসতে পারে। ওকে, লাইটিক চক্রটা আসবে সম্ভাবনা কি বেশি লাইসোজনিক থেকে। তারপরে হচ্ছে আদর্শ একটা ব্যাকটেরিয়া দিবে আর কি, আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, এটা সাধারণত গরুর বই আসে চিত্র সহ। ঠিক আছে, হয়তো ব্যাখ্যা না করতে বলবে, না বললেও বলবে যে চিত্রটা আঁকার জন্য। ওকে, তোমরা চিত্রটা দেখে যাবে। ওকে, তারপরে ব্যাকটেরিয়ার যে বিভাজন প্রক্রিয়া, বিভাজন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ম্যালেরিয়া, সাথে ডেঙ্গু। ডেঙ্গু প্রতিরোধ বা প্রতিকারী জিনিসগুলো আসতে পারে, তবে ম্যালেরিয়া থেকে আসবে। ম্যালেরিয়া যে জীবন, এখানে 2টা ধাপ আছে, প্লাজমোডিয়াম বিভেক্সের যে 2টা ধাপ আছে, ওই 2টা ধাপ কি পড়ে নেবে। ঠিক আছে, ওই 2টা ধাপ থেকে কি আসবে এবং ওখানকার যে ধাপগুলো যে চিত্র মানে প্রতিটা প্রসেস আর কি, যে গোলাকার চিত্রে আঁকার লাগে ওইগুলো কিন্তু আঁকার লাগবে, নাহলে কিন্তু ম্যালেরিয়া যে 2টা ধাপ আছে ওই 2টা ধাপের যে বিভিন্ন অংশগুলো আছে ওইগুলো কিন্তু সিকিউরিটি আসলে কিন্তু ফুল নাম্বার পাবো না যদি চিত্র না দাও। ওকে,
এবং সাথে কিন্তু এগুলো ব্যাখ্যা করা লাগে এবং লেন্দি প্রসেস এই সিকিউগুলো দিতে গেলে, ওকে, তারপরে দেওয়া লাগবে। তারপরে আসা নগ্ন বীজ এবং আবৃতি বীজ উদ্ভিদ। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো টপিক হচ্ছে মালবেসিয়া গোত্রের যে বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে, ফসিয়া গোত্রের বৈশিষ্ট্য, মালবেসিয়া গোত্রের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো থেকে গরুর গোত্রে আসবেই, এবং এদের অর্থনৈতিক যে গুরুত্বগুলো আছে না, মালবেসিয়া গোত্রের যে যে যারা আছে এই গোত্রে তাদের গুরুত্ব হবে, অথবা ফসিয়া গোত্রের যে উদ্ভিদগুলো ওদের গুরুত্ব, এছাড়া সাইকাসের বৈশিষ্ট্য এবং সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব, ওকে। আর আরেকটা হচ্ছে সাইকাসের যৌন জনন, ওই যে ফুঙ্গিস্পোরোফিল, তারপরে হচ্ছে ইস্টোবিলাস মেবি নামটা বলে গেছি, যে সাইকাসের যে যৌন জনন টপিকটা আর কি, ওইটা দেখে যাবা। এছাড়া এই অধ্যায় থেকে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অমরা বিন্যাস, সেটাও আসতে পারে, ওকে। এছাড়া তোমরা এই অধ্যায়ে আবৃত্তি বীজ এবং নগ্ন বীজ উদ্ভিদের যে পার্থক্যটা, যেটা হাসান স্যারের বইয়ে আসছে, ওইটা ওই কলামটাকে একটু দেখে যেতে পারে, ওকে, যদি কোনো কারণে চলে আসে, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার টিস্যু ও টিস্যুতন্ত্র, ওকে। টিস্যুতন্ত্র খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যদিও বা একটা কথা বলি, এখানে টিস্যু এবং টিস্যুতন্ত্র ও নগ্ন বীজ এবং আবৃত্তি বীজ উদ্ভিদ এই দুইটা অধ্যায় থেকে হয়তো কম্বাইন একটা কোশ্চেন হতে পারে। এই দুইটা অধ্যায়ের ভিতরে এক বীজপত্রী এবং দুই দ্বিবীজপত্রী, ঠিক আছে, এই উদ্ভিদগুলোর কিছু কানেকশন আছে, যার কারণে এই দুইটা অধ্যায় থেকে কম্বাইন একটা কোশ্চেন হওয়ার পসিবিলিটি বেশি, যেহেতু ফুল সিলেবাস। আচ্ছা, টিস্যু এবং টিস্যুতন্ত্রের গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো বাজক টিস্যুর প্রকারভেদ এবং বিশেষ করে এর বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে। বাজক টিস্যুতে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলোকে ভালো করে দেখে যাবে এবং এখান থেকে কি অনেক এমসিকিউ আসবে। আচ্ছা, তারপর হচ্ছে মাসকুলার বান্ডেলের যে প্রকারভেদ, ঠিক আছে, এই তিনটা আছে ওরিও, ঠিক আছে, আরও যে আরও বাকি দুইটা আছে ওগুলো পড়ে যাবে, ওকে। আবার এদের নিজস্ব উপশাখাগুলো আছে। তারপরে হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ডের গঠন বা বৈশিষ্ট্য এবং এদের পার্থক্য করতে বলা হয়, ওকে। এটা মানে ওদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ড, বিশেষ করে মূল অথবা কাণ্ডের একটা চিত্র আসতে পারে, চিত্র আঁকা লাগে, ওকে। এবং এদের বৈশিষ্ট্যগুলো কি মানে জেনে যাবো আর কি, এগুলো মানে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো গরু বৈশিষ্ট্য সাধারণত গরু বয়ে আসে, ওকে। তারপরে হচ্ছে উদ্ভিদের শারীরতত্ত্ব, মানে এই অধ্যায় এই বায়োলজি প্রথম পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় অধ্যায়গুলোর কি একটা, আমার মনে হয় সবচেয়ে বড় অধ্যায় সেটা, ওকে। তো উদ্ভিদের শারীরতত্ত্বের মধ্যে গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো লুন্ডেগর মতবাদ, ফোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট মতবাদ, অর্থাৎ খনিজ লবণ শোষণের ইয়ে আর কি। তারপরে হচ্ছে পত্রতন্ত্র খোলা এবং বন্ধ হওয়ার কি প্রসেসগুলো। তারপরে সালোক সংশ্লেষণের C3 C4 এবং সক্রিয় এবং অসক্রিয় ফসফোরিলেশন। এছাড়া শ্বসনের কি গ্লাইকোলাইসিস এবং ক্রিপস চক্র, এগুলো কি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং এই অধ্যায় সবগুলো টপিক আসলে গুরুত্বপূর্ণ, কোনটা থেকে সিকিউ আসবে এটা কি এক্স্যাক্টলি বলা যায় না। যদি সালোক সংশ্লেষণ এবং শ্বসন থেকে কি আসা পসিবিলিটি বেশি, যদি এখান থেকে আসলে ওই যে যে উৎপন্ন যে যৌগগুলো এগুলো যে মানে একটার পর একটা ফ্লো আকারে আঁকা লাগে, ওগুলো আঁকতে কিন্তু অনেক ঝামেলা, ঠিক আছে। তারপরে এগুলো ভালো করে কয়েকবার প্র্যাকটিস করে যাবো। তো দেন আমাদের সর্বশেষ টপিক হচ্ছে কি জীব প্রযুক্তি। এই অধ্যায় থেকে একদমই খুবই সোজা, ঠিক আছে, মানে মেন কনসেপ্টটা জানলে কি নিজের মতো কি সুন্দর করে সাজায় লেখা যায়, ওকে। প্রথম টপিকটা হচ্ছে টিস্যু কালচার এবং সেকেন্ড টপিকটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এদের কি টিস্যু কালচার প্রযুক্তির যে গুরুত্ব বা ব্যবহার, ঠিক আছে, এই টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে যে তুমি রোগমুক্ত ছাড়া উৎপাদন করবে, আরও যা যা আছে এই জিনিসগুলো কি দেখে যাবে। তারপর হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির দাবসমূহ, এদের ব্যাখ্যা, এটার সাথে তুমি কিভাবে কি যে নতুন জিনিসগুলো উদ্ভাবন করতেছো, ঠিক আছে। এরপরে আসো বিভিন্ন গুরুত্ব হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির গুরুত্বগুলো, অর্থনৈতিক গুরুত্ব, ঠিক আছে, কৃষিক্ষেত্রে, তারপর চিকিৎসা ক্ষেত্রে আরও যে গুরুত্ব আছে যেমন ইনসুলিন, ইন্টারফেরন, ঠিক আছে, এগুলো দেখে নেয়। ইনসুলিন এবং ইন্টারফেরন এই দুইটা টপিক একটু দেখে যাও, এই দুইটা টপিক থেকে হয়তো আসতে পারে, বিশেষ করে ইনসুলিন খুবই গুরুত্বপূর্ণ, ওকে।